Hi everyone. Cola wars are just about heating up again in India. এই যুদ্ধে একদিকে কোলা আর অন্যদিকে পেপসি, দুটো গ্লোবাল জায়ান্ট যারা মিলে ইন্ডিয়ার 85% কোলা মার্কেট কন্ট্রোল করছে। দশক থেকে এরা ইন্ডিয়ার বেভারেজ মার্কেটে আধিপত্য বিস্তার করেছে। এদের সামনে দাঁড়ানো অলমোস্ট ইম্পসিবল, কিন্তু এর মাঝে এন্ট্রি হয় দেশি প্লেয়ার ক্যাম্পা কোলা। Reliance Industries' Campa Cola has achieved double-digit market share in key regions barely 2 years after its relaunch. মোটা ভাই বন্ধ হয়ে থাকা 47 বছর পুরনো একটা ব্র্যান্ডকে কিনে প্রথম বছরেই 400 কোটি টাকা সেল। এটা এক্স্যাক্টলি সেই ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি যেটা রিলায়েন্স জিওর সাথে খেলেছিল এবং সম্পূর্ণ টেলিকম মার্কেটকে আপসাইড ডাউন ফ্লিপ করে দিয়েছিল। টাকা তো জাস্ট এটার একটা ছোট্ট অংশ, কারণ আম্বানির এত টাকা আছে সে চাইলে জিও কোলা বা রিলায়েন্স কোলা নামে একটা সফট ড্রিঙ্ক লঞ্চ করতে পারতো, কিন্তু সেটা না করে সে 47 বছর পুরনো একটা ব্র্যান্ডকে কিনে সেটাকে দাঁড় করানোর চেষ্টা করছে। ইন্টারেস্টিং না? একদমই না। এর পিছনে লুকিয়ে আছে অনেক বড় সাইকোলজি, ডিলার নেটওয়ার্ক, ম্যাসিভ ডিস্ট্রিবিউশন এবং ক্লেভার মার্কেটিং। 1949 সালে পিওর ড্রিঙ্ক গ্রুপের সাথে পার্টনারশিপ করে কোকা কোলা ভারতে লঞ্চ হয়। 1949 থেকে 1970 সাল পর্যন্ত কোকা কোলা একাই মার্কেটে ডমিনেট করতে থাকে, কারণ মার্কেটে কোনো কম্পিটিশন ছিল না। কিন্তু 1973 সালের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট তাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই অ্যাক্ট অনুযায়ী কোনো বিদেশি কোম্পানি যদি ভারতে ব্যবসা করতে চায় তাহলে তার মালিকানাকে 40% নামিয়ে আনতে হবে। অর্থাৎ কোকা কোলার আগে যেখানে 100% মালিকানা ছিল সেটাকে কমিয়ে 40% আনতে হবে এবং বাকি 60% কোনো লোকাল ব্র্যান্ডকে দিয়ে দিতে হবে। শুধু তাই না, তাদের কোকা কোলা বানানোর সিক্রেটকেও শেয়ার করার কথা বলা হয়। এখন কথা যদি শুধু 40% স্টেকের হতো তাহলে হয়তো কোকা কোলা মেনেও যেত, কিন্তু তাদের কোলা বানানোর সিক্রেট শেয়ার করার থেকে তারা ইন্ডিয়াকে বিদায় দেওয়াটাই উপযুক্ত মনে করেছে। 22 Indian bottling plants and around 10,000 workers became jobless. এখন কোকা কোলা যাওয়ার ফলে ইন্ডিয়ান মার্কেটে অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপকে ফুলফিল করার জন্য পিওর ড্রিঙ্ক গ্রুপ আরও একটা সফট ড্রিঙ্ক লঞ্চ করার সিদ্ধান্ত নেয়, যেটা তাদের সম্পূর্ণ নিজস্ব হবে। সেই ভাবনা থেকে 1977 সালে তারা ক্যাম্পা কোলাকে লঞ্চ করে, দ্য গ্রেট ইন্ডিয়ান টেস্ট, অর্থাৎ ইন্ডিয়ার নিজস্ব স্বাদ বলে এই ক্যাম্পা কোলাকে মার্কেটিং করতে থাকে। একই সময়ে পার্লো অ্যাগ্রো ইন্ডাস্ট্রিও তাদের থামস আপ নামে একটা কোলা ব্র্যান্ড লঞ্চ করে। তারপর 1990 সালে পেপসিকো ভারতে এন্ট্রি নেয়। আবার 1993 সালে কোকা কোলা ভারতে ফিরে আসে। এবার সাধারণভাবে নয়, 120 কোটি টাকা দিয়ে পার্লো অ্যাগ্রোর সমস্ত ড্রিঙ্ককে তারা অ্যাকোয়ার করে নেয়। সেই সময় তাদের কাছে থামস আপ ছাড়াও ফ্যান্টা, লিমকার মতো বহু ড্রিঙ্ক ছিল। সম্পূর্ণটাই এখন সেই কোকা কোলার আন্ডারে চলে যায়। এটাই ছিল সেই ডুওপলি এরা, যেখানে শুধু পেপসিকো আর কোকা কোলা, এবং এই সময় থেকে কোকা কোলার অ্যাডগুলো পপুলার হতে শুরু করে। আর অন্যদিকে কোকা কোলার অরিজিনাল ম্যানুফ্যাকচারার অর্থাৎ পিওর ড্রিঙ্ক গ্রুপ আস্তে আস্তে মার্কেট থেকে গায়েব হতে শুরু করে এবং 1909 সাল আস্তে আস্তে তারা সম্পূর্ণরূপে তাদের বটলিং প্ল্যান্টকে শাট ডাউন করে। এখন পিওর ড্রিঙ্ক গ্রুপের সেই ক্যাম্পা কোলাকে 2022 সালে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্ট লিমিটেড 22 কোটি টাকা দিয়ে অ্যাকোয়ার করে নেয়। I'm excited to announce Campa Cola is back on the shop shelves. Reliance has revamped the brand, introducing 3 new flavors with the side of nostalgia. Grab the fizz. Campa Wali Fizz. এখন মোটা ভাই এমনি তো কোনো পুরনো ব্র্যান্ডকে অ্যাকোয়ার করবে না, নিশ্চয়ই এর পিছনে অনেক বড় কারণ আছে। এই মার্কেটে অনেক বড় গ্যাপ আছে, চলুন সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। কোলা মার্কেট প্রত্যেক বছর 5% হারে গ্রো করছে, কিন্তু আমরা যদি এর কনজাম্পশন দেখি তাহলে ইউএসএ, যেটা বিশ্বের সব থেকে বড় সোডা ড্রিঙ্ক পান করা একটা দেশ, প্রত্যেক বছর এক একটা ব্যক্তি 144 লিটার সফট ড্রিঙ্ক পান করে থাকে। কিন্তু ইন্ডিয়া এখনো 4 থেকে 5 লিটারের মধ্যে সীমাবদ্ধ, যেটা অবশ্যই স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু যেটা গ্লোবাল অ্যাভারেজ 30 থেকে 40 লিটার পার পার্সন পার ইয়ার। মার্কেটে কিন্তু অনেক বড় একটা গ্যাপ আছে। 2 নম্বর গ্যাপ হলো প্রাইস গ্যাপ। ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি 3 ক্যাটাগরির লোক আছে। প্রথম ক্যাটাগরির লোক যারা 1 লাখ পার মান্থ ইনকাম করে। এখানে ইনকাম বেশি হলেও লোক সংখ্যা কিন্তু খুবই কম, এখানে প্রায় 14 কোটির মতো লোকজন বসবাস করছে। দ্বিতীয় ক্যাটাগরির লোক যারা 20 থেকে 30 হাজার টাকা পার মান্থ ইনকাম করে, এখানে প্রায় 30 কোটির মতো লোকজন বসবাস করছে। এবং তৃতীয় ক্যাটাগরি, যেটা সব থেকে বড় ক্যাটাগরি, এখানে ইনকাম 10 থেকে 15 হাজার হলেও লোক সংখ্যা কিন্তু
100 কোটিরও বেশি। এখন এই 100 কোটি জনগণকে ক্যাপচার করাই হলো আম্বানির মূল টার্গেট, কারণ এই মার্কেটটা খুবই প্রাইস সেন্সিটিভ। এখানে যদি 20 টাকার একটা সফট ড্রিঙ্ককে 10 টাকায় বিক্রি করা হয় তাহলে অলমোস্ট সমস্ত মানুষ 10 টাকার দিকে শিফট হয়ে যাবে। বুঝতে পারছেন তো মার্কেটটা কোথায়? এর জন্যই রিলায়েন্স এফএমসিজি মার্কেটে 40,000 কোটি টাকা ইনভেস্ট করেছে। আমি রিপিট করছি, 40,000 কোটি টাকা ইনভেস্ট করেছে, যার মধ্যে 8,000 কোটি শুধুমাত্র বেভারেজের জন্য। এবং রিসেন্টলি তারা 2,000 কোটি টাকা দিয়ে আইপিএল এর স্পন্সরশিপ নিয়েছে, ডাইরেক্টলি থামস আপকে রিপ্লেস করে। দেখুন, টাকা ইনভেস্ট করাটা তাদের পক্ষে কোনো ব্যাপারই না, কিন্তু শুধু টাকা দিয়ে এই মার্কেটটাকে জেতা যাবে না। এই মার্কেটে টিকে থাকতে হলে তাদেরকে কিছু আনবিটেবল স্ট্র্যাটেজিকে অবলম্বন করতে হবে, আর সেই স্ট্র্যাটেজিগুলোই আম্বানি ফলো করছে। চলুন এক এক করে বোঝার চেষ্টা করি। বহু বছর থেকে কোক অ্যান্ড পেপসি মার্কেটে টিকে থাকার জন্য একটা দারুণ স্ট্র্যাটেজি অবলম্বন করছে। তারা দোকানদারকে শুধু কোলা ড্রিঙ্কই সেল করে না, বরং তাদেরকে এমন একটা জিনিস দেয় যেটা তাদের পক্ষে খুবই মূল্যবান, সেটা হলো ফ্রি রেফ্রিজারেটর। এবার আপনি ভাবুন, যখন তারা প্রথম মার্কেটে আসে, অর্থাৎ 1990 থেকে 2000-এর দশকে, একটা ছোট মুদিখানার দোকানের মালিক কি ফ্রিজ অ্যাফোর্ড করতে পারবে? নিশ্চয়ই না। কিন্তু কোক অ্যান্ড পেপসি সেই সময় বিনামূল্যে এই ফ্রিজটা অফার করেছে। শুধু তাই না, এটা তারা মেনটেনও করতো, ফ্রিতে সার্ভিসও দিত এবং মাঝে মধ্যে ইলেকট্রিক বিল পে করতেও সহায়তা করতো। তবে অবশ্যই এখানে একটা ক্যাচ আছে। সেই বিনামূল্যের ফ্রিজের বিনিময়ে দোকানদারকে কোক অ্যান্ড পেপসির বটলকে দোকানের সবচেয়ে সেরা জায়গাগুলিতে রাখতে হতো, যাতে সেগুলো সবসময় ঠান্ডা থাকে এবং সর্বদাই চোখের এবং হাতের নাগালে পাওয়া যায়। এবং সেই সঙ্গে কম্পিটিটরদের ড্রিঙ্ককে হয় অন্য জায়গায় রাখতে হবে, নয় এমন জায়গায় রাখতে হবে যাতে কাস্টমারদের নজরে সেটা সহজে না আসে। ইট ওয়াজ জিনিয়াস, কারণ এইভাবেই তারা সম্পূর্ণ কোলা মার্কেটকে কন্ট্রোল করছে। এবং সেই সময় থেকে ইট ওয়াজ অ্যাবসলিউটলি আনবিটেবল স্ট্র্যাটেজি। কারণ এখানে যদি কোনো নতুন ব্র্যান্ড প্রবেশ করতে চায় তাহলে তারা কি করবে? একটা নতুন ফ্রিজ দিবে যেটা দোকানদারের কাছে অলরেডি আছে? অবশ্যই না। কিন্তু রিলায়েন্স এখানে আলাদা একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছে তাদের মনোপলিকে টক্কর দেওয়ার জন্য। দেখুন, এফএমসিজি ইন্ডাস্ট্রিতে রিটেল মার্জিন রাফলি অ্যারাউন্ড 10 থেকে 15% হয়ে থাকে, যেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। কিন্তু আপনি কি জানেন ক্যাম্পা কোলা কতটা অফার করছে? 20%। হ্যাঁ, 20%, এবং এর থেকেও বেশি হতে পারে যদি কেউ বান্ডেলে অর্ডার করে। এখন আপনি নিজেকে একটা দোকানদারের জায়গায় ভেবে দেখুন, যদি কোনো কাস্টমার এসে আপনাকে সফট ড্রিঙ্ক দিতে বলে, আপনি কোনটা অফার করবেন সবার প্রথমে? যদিও কাস্টমার এখানে কোকা কোলা আর পেপসিকেই চাইছে, কিন্তু আপনি ন্যাচুরালি সেই ক্যাম্পা কোলাকেই অফার করবেন, কারণ সেখানে আপনার মার্জিন বেশি, সেখানে আপনার প্রফিট বেশি। এবং এটা শুধু রিটেল মার্জিনের মধ্যেই সীমাবদ্ধ নেই, কারণ এফএমসিজি মার্কেটের সব থেকে বড় হাতিয়ার হলো ডিস্ট্রিবিউশন। আর যখন ডিস্ট্রিবিউশনের কথা আসে, তখন রিলায়েন্সের কাছে 1800-রও বেশি নিজস্ব ফিজিক্যাল স্টোর আছে। আর যদি অনলাইনের কথা বলি, তাহলে তাদের নিজস্ব জিও মার্ট আছে। সুতরাং মার্কেটিং থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন সম্পূর্ণটাই তাদের হাতের কন্ট্রোলে। তারা ডিসাইড করতে পারবে কোনটাকে আমরা শো করব, কিভাবে আমরা শো করব এবং কত দাম আমরা রাখবো। এখন কথা হচ্ছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে ক্যাম্পা কোলা কি কোকা কোলাকে বিট করতে পারবে? এর জন্য আপনাকে 2016 সালে যেতে হবে। দেখুন, রিলায়েন্স যখন জিও লঞ্চ করেছিল, এটা শুধু একটা টেলিকম সার্ভিস ছিল না, তারা মূলত একটা জাল বিছিয়েছিল যেটার থেকে বেরিয়ে আসাটা সম্পূর্ণই অসম্ভব ছিল। তারা রিচার্জের দাম এতটাই কমিয়ে ফেলেছিল যে কম্পিটিটররা দেখা ছাড়া বা অপেক্ষা করা ছাড়া কিচ্ছু করতে পারছিল না এর সম্পর্কে। তারা প্রথমে অসম্ভব কম দাম নিয়ে প্রবেশ করেছিল, তারপরে অপেক্ষা করছিল, কম্পিটিটরদের রক্তক্ষানি হওয়ার পরে তারা সম্পূর্ণ মার্কেটটাকে ক্যাপচার করে এবং আস্তে আস্তে সেই রিচার্জের দাম কিন্তু বাড়াতে থাকে। তাই স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই মারাত্মক। আপনার মোটা পকেট ব্যবহার করে মার্কেটে একটা প্রাইস ওয়ার তৈরি করে দিন, যাতে কেউ সার্ভাইভই করতে না পারে। তারপরে কম্পিটিটররা যখন গায়েব হয়ে যাবে বা দুর্বল হয়ে পড়বে, তখন আপনি একমাত্র শুধু মার্কেটে থাকবেন, তারপরে আস্তে আস্তে দাম বাড়া। এই সেম স্ট্র্যাটেজিটা টেলিকম ইন্ডাস্ট্রিতেও খেটেছে জিওর সাথে, ওটিটি প্ল্যাটফর্মে খেটেছে জিও সিনেমা অ্যান্ড হটস্টারের সঙ্গে, এবং এইবার তিনি ক্যাম্পা কোলার সাথে এটা খেলার চেষ্টা করছেন। এর বাইরেও আম্বানি আরো একটা স্ট্র্যাটেজি অবলম্বন করেছে। দেখুন, যখন কোকা কোলা এবং পেপসি ভারতে এসেছিল, তারা শুধু একটা জিনিস নিয়ে এসেছিল, কোলা নিয়ে এসেছিল। তারা কিন্তু আস্তে আস্তে এনার্জি ড্রিঙ্ক এবং জলকে অ্যাড করে, কিন্তু ক্যাম্পা কোলা এসেই সমস্ত কিছু একবারে লঞ্চ করে দেয়, এবং সেটাও খুব কম দামে। যেখানে কোকা কোলা 250 ml এর জন্য 20 টাকা চার্জ করছে, সেখানে ক্যাম্পা কোলা 200 ml এর জন্য মাত্র 10 টাকা চার্জ করছে। তো মার্কেটে টিকবে না মানে কোকা কোলা এবং পেপসিকে টক্কর দেওয়ার জন্য তাদের কাছে ক্যাম্পা কোলা আছে, মিরিন্ডা এবং ফ্যান্টাকে টক্কর দেওয়ার জন্য তাদের কাছে ক্যাম্পা অরেঞ্জ আছে, স্প্রাইট এবং 7 আপকে টক্কর দেওয়ার জন্য তাদের কাছে ক্যাম্পা লেমন আছে, থামস আপকে টক্কর দেওয়ার জন্য তাদের কাছে ক্যাম্পা পাওয়ার আপ আছে, এবং এনার্জি ড্রিঙ্ক অর্থাৎ স্টিংকে কম্পিট করার জন্য তাদের কাছে ক্যাম্পা ক্রিকেট আছে। তো সব দিকেই তারা একটা জাল বিছিয়ে রেখেছে। এখন দেখার বিষয়
কতদূর ক্যাম্পাকোলা যেতে পারে। আমাদের সাধারণ চোখে উপরে উপরে দেখে সবকিছু তো পারফেক্টই মনে হচ্ছে, দামের দিক থেকেও তারা খুব অ্যাফোর্ডেবল, ডিস্ট্রিবিউশনের দিক থেকেও তারা কারোর উপর নির্ভর করছে না, ডিজিটাল মার্কেটিং এর জন্য তাদের কাছে জিও সিনেমা অ্যান্ড হটস্টার আছে, এবং ম্যানুফ্যাকচারিং থেকে রিটেল স্টোরে পৌঁছে দেওয়ার জন্য তার কাছে সম্পূর্ণ একটা নেটওয়ার্ক সিস্টেম আছে। তবে সমস্যা কোথায়? দেখুন, সমস্যা অনেক আছে। প্রথমত তো ট্রাস্ট ইস্যু। কোকাকোলা এবং পেপসি গত 30 বছর থেকে মার্কেটে একটা ট্রাস্ট বিল্ড করেছে। যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন আপনি কোন ড্রিঙ্ক খাবেন, সাধারণভাবেই মুখ দিয়ে বেরিয়ে আসবে কোকাকোলা নয় পেপসি। তো ক্যাম্পাকোলাকে একটা ব্র্যান্ড হিসাবে রেকগনাইজ করাটা খুবই ডিফিকাল্ট হতে পারে। দ্বিতীয় সমস্যা হলো রিটেইলারদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা। শহর থেকে গ্রাম পর্যন্ত কোকাকোলা এবং পেপসি রিটেইলারদের সঙ্গে এত সুন্দর একটা সম্পর্ক স্থাপন করেছে, যেটাকে ভেঙে ক্যাম্পাকোলার সাথে একটা সম্পর্ক স্থাপন করাটা একটু হলেও চ্যালেঞ্জ। তৃতীয় সমস্যা হলো টেস্ট নিয়ে। মার্কেটে হাজারো ফ্লেভার থাকলেও ইন্ডিয়া এখনও নতুন ফ্লেভারকে টেস্ট করার জন্য প্রস্তুত। যেমন পেপসির কাছে 7 আপ, মিরিন্ডা, স্লাইস, মাউন্টেন ডিউক, গটরের, ট্রপিকানা থাকা সত্ত্বেও যখনই তারা স্টিংকে লঞ্চ করলো, সেটা সঙ্গে সঙ্গে মার্কেটে হিট হয়ে যায় এবং স্টিং একাই পেপসি এবং মাউন্টেন ডিউকের থেকে বেশি বিক্রি হতে শুরু করে। সুতরাং ক্যাম্পাকোলাকে হয় নতুন ফ্লেভার আনতে হবে, নয়তো তাদের টেস্টকে বিট করতে হবে। এই ছিল ক্যাম্পাকোলা নিয়ে সম্পূর্ণ কেস স্টাডি। আশা করছি ভিডিওটা খুবই ইনসাইটফুল ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কেস স্টাডির জন্য।